স্টপ স্টপ না, খাতা খোলো। এই আর কথা না, কথা শেষ। হেডিং করো জারণ বিজারণ। আমি লিখে রাখলাম অক্সিডেশন রিডাকশন। বেসিক আইডিয়া আছে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে? আরে দেবব্রত কয়েকদিন পর, দেবব্রত না কি নাম ওর, ভুলে যাই। একদম পেছনে, হ্যাঁ, লাল গেঞ্জি, শরীর খারাপ ছিল। কি নাম তোমার? অমৃতা। ঠিক 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 আছে। আচ্ছা, এই জারণ বিজারণ কি জানো? হাইড্রোজেন দিয়ে অক্সিজেন দিয়ে তোমরা জানো। আমরা জারণ বিজারণ ওভাবে জানবো না। আমরা ইলেকট্রন গ্রহণ বর্জন দিয়ে জারণ বিজারণ শিখব। ডেফিনেশন দেখাই। মনে করো, আমি অনেকগুলো উদাহরণ তোমাদের দেখাবো। মনে করো সোডিয়াম ইলেকট্রন বর্জন করছে, তো ধাতু ইলেকট্রন বর্জন করলে ক্যাটায়ন বানায়, ব্যাস প্রসেসটার নাম জারণ। ইলেকট্রন বর্জন মানে জারণ। উল্টো করে বলো, বিজারণ কাকে বলবো? গ্রহণ। মনে করো ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে Cl- বানালো, এই প্রসেসটার নাম বিজারণ। জারণ বিজারণ খুব সোজা, মানে এত সোজা চ্যাপ্টার আর তোমাদের নেই। সব থেকে সোজা চ্যাপ্টার এটা। বলো জারণের সংজ্ঞা তাহলে কি বলবো? ইলেকট্রন বর্জন মানে জারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। এবার আরো দু চারটা উদাহরণ দেয়াই যায়। ধরো কাউকে বললাম, আমি অনেকগুলো প্রবলেম রেখেছি, Fe থেকে আমরা Fe3+ গেলাম। প্রসেস দেখে তোমায় বলতে হবে এটা জারণ না বিজারণ। তুমি শুধু দেখবে ইলেকট্রন কি তাতে ছেড়েছে নাকি নিয়েছে। জারণ সোজা জিনিস। কি করে বুঝলাম জারণ? ইলেকট্রন ছেড়েছে। গ্রহণ করেছে না ছেড়েছে? ছেড়েছে। আচ্ছা চলো উল্টো প্রশ্ন দিই এবার। ধরো বললাম যে I2 থেকে I- এ গেলাম, যদিও ব্যালেন্স করিনি, 2I লেখা দরকার ছিল, ঠিক ছেড়ে দিলাম। বলো জারণ না বিজারণ? বিজারণ। কেন বিজারণ? কারণ গ্রহণ করেছে। শুধু বুঝতে হয় ইলেকট্রন ছেড়েছে না গ্রহণ করেছে। ছাড়লে জারণ আর গ্রহণ করলে বিজারণ। এবারে প্রবলেম আছে অনেকগুলো। দেখো আজকের ক্লাসটা মেইনলি প্রবলেম। আমি এখানে লিখেছি একটা প্রশ্ন, হাউ মেনি ইলেকট্রনস ইনভলভড, মানে যে প্রসেসগুলো দেখানো হয়েছে তোমাদের বলতে হবে কতগুলো ইলেকট্রন এই প্রসেসে ইনভলভ। একটা আমি করব, বাকিগুলো তোমরা করবে। and identify the process, প্রসেসটার নাম তোমরা বলবে। প্রসেসটার নাম মানে আইদার জারণ অথবা বিজারণ। ইংলিশে কি?
অক্সিডেশন আর রিডাকশন। দেখবে চ্যাপ্টারটা কত সুন্দর চ্যাপ্টার। প্রথমে আসি S2- থেকে S6+ এ গেছি। বলো দেখি -2 থেকে 6+ এ যেতে গেলে কতগুলো ইলেকট্রন আইদার ছাড়বো অথবা গ্রহণ করবো? 8টা। ছাত্রটা কিন্তু এটা গন্ডগোল করে 4 বলে। তোমরা 8 কেমন করে বলবে? প্রথম কাজ -2 থেকে আগে 0, তারপর +6, তাহলে পরিবর্তন কত হলো? 8। ফাইন। এই প্রসেসের দরুন 8টা ইলেকট্রন ছাড়বে নাকি নেবে? কি করবে? ছাড়বে। তার মানে যদি ইলেকট্রন ছাড়ে প্রসেসটার নাম কি বলবো? চালন। আমি ইংরেজিতে ওটাকে লিখলাম অক্সিডেশন। কথা বুঝছো না? পরেরটা আসি। ভালো করে লক্ষ্য করো, 3+ থেকে 1+ এ গেছি। প্লাস কমে কিভাবে? ইলেকট্রন নিলে। কটা ইলেকট্রন নিলে? দুটো। তা আমি সংখ্যাগুলো কি লিখবো না তোমরা বাড়িতে পেরে যাবে এটা? পারবো। দুটো ইলেকট্রন নিয়েছে, প্রসেসটার নাম রিডাকশন। গুড। এই প্রসেসের নাম রিডাকশন। পরে পরে কিন্তু এগুলো শিখতে হবে, কটা ইলেকট্রন ছাড়ছে কটা নিচ্ছে। এখন শুধু বুঝলেই হয় ছাড়ছে নাকি নিচ্ছে। তারপরে আসি ক্লোরিন থেকে Cl7+। ক্লোরিন বেচারা নিউট্রাল, 0-তে আছে, ওর কোনো চার্জ নেই। সেখান থেকে +7 এ গেলে ইলেকট্রন ছাড়ে নাকি নেয়? ছাড়ে। কটা ছাড়ে? 7টা। তো এর প্রসেসের নাম অক্সিডেশন। বাকি দুটো আমি কিছু বলবো না, সবাইকে বলতে হবে জারণ না বিজারণ, কটা ইলেকট্রন ইনভলভ। পরেরটা বিজারণ। কেন? দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, লিখলাম রিডাকশন। পরেরটা তিনটে ইলেকট্রন নিয়েছে না দিয়েছে? নিয়েছে। এমনিতে প্লাস থেকে নিউট্রালে গেছে, নিয়েছে না দিয়েছে? নিয়েছে। নিলে রিডাকশন। এই হচ্ছে তোমার জারণ বিজারণের গল্প। এবার বলো জারণ বিজারণ কঠিন চ্যাপ্টার না সহজ চ্যাপ্টার? এত তাড়াতাড়ি কনক্লুশন না? এইটুকুতে তো সহজ, ইলেকট্রন ছাড়া নেয়া বুঝলেই জারণ বিজারণ বোঝা যায়। এখন এখন আমরা জারণ বিজারণ ইলেকট্রন গ্রহণ বর্জন দিয়ে যেমন শিখছি, এছাড়া আরেকটা কনসেপ্ট হয়, তার নাম অক্সিডেশন নাম্বার। কি নাম বললাম? আমরা ইলেকট্রন গ্রহণ বর্জন দিয়ে বুঝেছি কখন জারণ হয় কখন বিজারণ হয়। আরো সফিস্টিকেটেড টেকনিক হচ্ছে এই জিনিসটা, অক্সিডেশন নাম্বার। এর বাংলা কি? জারণ সংখ্যা। আমরা জারণ সংখ্যা বের করা শিখবো আজকে। জারণ সংখ্যা সাহায্যে বোঝাবো কি করে জারণ হয় কি করে বিজারণ হয় সেটা শিখবো। এবার অক্সিডেশন নাম্বার বোঝার আগে এর ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট দেবো আমি। সেটা দেওয়ার জন্য এই ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা একবার মুখস্থ রাখবো সবাই। আমি তোমাদেরকে একটু অন্য উপায়ে শেখাবো। বইতে ঠিক এই অ্যাপ্রোচটা করা নেই, বইতে একটা অন্য অ্যাপ্রোচ করা, আমি ওটাও শেখাবো এটাও শেখাবো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট, মানে এটা দিয়ে বোঝা যায় যে জারণ সংখ্যা অ্যাকচুয়ালি কি জিনিস। মেইনলি চার্জ সেপারেশনটাই জারণ সংখ্যা। চার্জ সেপারেশন বুঝতে গেলে যতগুলো মৌল মোটামুটি ভাবে আমাদের প্রয়োজন, তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য জানা দরকার। আমরা পিরিয়ডিক টেবিলে পড়িয়েছিলাম, সেটা আমি এখানে আরেকবার লিখেছি, কারণ এটা আমরা কাজে লাগাবো আজকে। 2 মিনিট টাইম দিলাম, মুখস্থ করবো এটা ফার্স্ট। 2 মিনিটের মধ্যে মুখস্থ করবো এটা। শেষ? বলো ফার্স্ট কে আছে? যদিও আছে সামনে, আমি একটু পরে সরাবো। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, দেন 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 নাইট্রোজেন, ক্লোরিন কাছাকাছি আছে, প্রায় সেমি অলমোস্ট। ক্লোরিন, দেন ব্রোমিন, আয়োডিন, তার সাথে একই রকম সালফার, কার্বন, তারপর সেলেনিয়াম, ফসফরাস, হাইড্রোজেন, এরা সিমিলার, দেন মেটাল। এবারে মুখস্থ বলো। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন,
সালফার, কার্বন, দেন সেলেনিয়াম, ফসফরাস, হাইড্রোজেন, মেটাল। মোটামুটি মুখস্থ হয়েছে। এবার তোমাদের দেখাবো এটা কেন মুখস্থ করালাম আমরা, প্রয়োজনটা কি। আমি অনেকগুলো ছোট ছোট পয়েন্ট লিখেছি। ফার্স্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে সত্যি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। সেম ইলেকট্রোনেগেটিভিটি, আমি ছোট ছোট করে পয়েন্ট লিখেছি, মানেগুলো বোঝাবো। সেম ইলেকট্রোনেগেটিভিটি, নো কন্ট্রিবিউশন টু চার্জ সেপারেশন। আজকে পিডিএফ দেখবে কোথাও কোনো বাংলা ঠাংলা নেই, বাংলা প্রয়োজনই নেই। প্রবলেম পরদিন করাবো, আজকে আমি দেখাবো। ধরা যাক আমি ফ্লুরিন মলিকিউলের কথা বললাম। বলতো ফ্লুরিনের মধ্যে কটা বন্ড আছে? একটাই। একটাই কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন একটাই আছে। দেখতে কেমন? ফ্লুরিন ফ্লুরিন একটা বন্ড। তোমরা ছোটবেলায় পড়েছিলে ফ্লুরিন ফ্লুরিনের যে বন্ড, এই বন্ডটা সমযোজী কেন হয়েছে জানো? কারণ ওরা একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে বলে এরকম সমযোজী বন্ড তৈরি হয়। এবার এখানে আমার বক্তব্য, এই ফ্লুরিন আর এই ফ্লুরিনের যেহেতু দুজনই ফ্লুরিন, এদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে নাকি নেই? তার মানে এই সমযোজী বন্ধনের যে দুটো ইলেকট্রন, তাদের চার্জের সেপারেশন হবে না। অর্থাৎ এই ইলেকট্রন কোনো অ্যাটমের দিকে যাবে না, দুজন ইকুয়ালি শেয়ার করবে। তাই যেহেতু কোনো চার্জ সেপারেশন নেই, এর আর এর দুজনেরই মাথায় 0 0, এটাই ওর নাম্বার, অক্সিডেশন নাম্বার দুজনেরই 0 0। কেন অক্সিডেশন নাম্বার 0 0 লিখলাম? কারণ দুটো অ্যাটম সেম, চার্জ সেপারেশন নেই, তাই জারণ সংখ্যা প্রত্যেকের মাথায় 0 0। কথাটা তাই লিখেছি, সেম ইলেকট্রোনেগেটিভিটি, নো কন্ট্রিবিউশন টু চার্জ সেপারেশন, অক্সিডেশন নাম্বার 0। তো অক্সিডেশন নাম্বার কখন 0 হয়? যদি দুটো অ্যাটমের মধ্যে চার্জ সেপারেশন না হয়। কখন না হবে? যদি যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য না থাকে। সোজা কথা, সেম অ্যাটম, অক্সিডেশন নাম্বার 0। বুঝাতে পারলাম? আরেকটা উদাহরণ দিই। মনে করো আমি কাউকে বললাম অক্সিজেন অক্সিজেনের ডাবল বন্ড আছে, এদের কি চার্জ সেপারেশন আছে? না। কেন না? অ্যাটম দুটো সেম, তার মানে এরও অক্সিডেশন নাম্বার 0, এরও অক্সিডেশন নাম্বার 0। মাথায় ঢুকছে? নাইট্রোজেন 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 ট্রিপল বন্ড, কি বলবো বল? ধরবো এই অ্যাটমটা তো কনসিডার করিনি বন্ডটাকে, এই বন্ডটাকে চার্জ সেপারেশনের মতো করে কনসিডার করা যাবে না? যাবে না? না, যাবে না। কারণ একই কারণ। কি কারণ? ইলেকট্রোনেগেটিভিটি সেম, এটারও কোনো কন্ট্রিবিউশন নেই চার্জ সেপারেশনে, 0 0। বলো অক্সিডেশন নাম্বার কখন 0 হয়? বলো। যখন দুটো অ্যাটম সেম থাকে। বুঝলাম? তাহলে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্যই নেই, চার্জ সেপারেশনের গল্পই নেই। হ্যাঁ রবিদা, ব্যস্ত বলতে ক্লাস নিচ্ছি, পরে কথা বলি। ঠিক আছে, 9টার পরে কথা বলছি। এবার নেক্সট আসি। আচ্ছা, এখানে আমি আরো এক্সাম্পল চাইলে দিতে পারি। ধরো কাউকে বললাম ফ্লুরিন ব্রোমিন ব্রোমিন, কি বলবে বলো? 0। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি নেই, পার্থক্য, চার্জ সেপারেশন নেই, অক্সিডেশন নাম্বার 0। প্রথম পয়েন্ট এটা। পয়েন্ট নাম্বার 2, হেটেরো নিউক্লিয়ার অ্যাটম মানে কি? হেটেরো মানে কি? আলাদা আলাদা। আলাদা আলাদা এক্সাম্পলে আসি। আলাদা আলাদা প্রথম এক্সাম্পল এই চেপে গেলাম। প্রথম বুঝতে হবে এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে নাকি নেই? আছে। তাহলে এই বন্ডের জন্য চার্জ সেপারেশন হবে। মোর ইলেকট্রোনেগেটিভ কে? ফ্লুরিন। যেহেতু বন্ড একটা, এর মাথাতেও 1, এর মাথাতেও 1, বন্ডের সংখ্যা দেখে আমরা নাম্বার বসাবো, চার্জ সেপারেশন নাম্বার। মোর ইলেকট্রোনেগেটিভ কে? ফ্লুরিন, এর মাথায় মাইনাস, এর মাথায় প্লাস, অর্থাৎ ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার -1, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1। এত সোজা। আরেকটা এক্সাম্পলে আসি, মাথায় ঢুকছে কি? আরেকটা এক্সাম্পলে আসি। এবার ধরো আমি কাউকে বললাম কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, ব্যাস। কটা বন্ড? ব্যাস, তুমি বসাও 2 2। বন্ডের সংখ্যা মাথায় ভ্যালু, বন্ড দুটো 2 2। এবার ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার? তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন -2 +2। অর্থাৎ এই সিস্টেমটায় কার্বন +2, অক্সিজেন -2। বলো তো কঠিন না সোজা অক্সিডেশন নাম্বার? সোজা, খুব সোজা। এরপরে আরেকটা টেকনিক আছে যেটা সবাই ব্যবহার করে। আমি এটা দেখাচ্ছি কেন? এটা তুমি কনসেপ্টটা বুঝবে যে অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে।
এবার ধরা যায় কাউকে প্রশ্ন দিলাম আমি, কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড দিলাম, তুমি তো বন্ড গুণেই বুঝবে, কত ভ্যালু বসাবো, কত বন্ড 3, 3 হলে এর মাথায়ও 3 এর মাথায়ও 3। এবার ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার, নাইট্রোজেন, ওর মাথায় -3 এর মাথায় +3। এই হচ্ছে হেটেরো অ্যাটমের ক্ষেত্রে জারণ সংখ্যা বের করার শর্টকাট। বুঝলাম? বলো হেটেরো অ্যাটমের ক্ষেত্রে নিয়ম কি? বন্ডের সংখ্যা দেখবো, নাম্বার বসাবো, মাইনাস প্লাস কার ঘাড়ে, যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার ঘাড়ে মাইনাস, যে ইলেকট্রো পজিটিভ তার ঘাড়ে। ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটার গুরুত্ব বুঝেছো? ওই জন্য ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার লিখেছি। এবার ধরা যাক আমি কার্বন অক্সিজেন একটাই বন্ড দিলাম, কি লিখবো বল? 1 1, এর মাথায় 1 এর মাথাতে 1, মাইনাস প্লাস দেবো না? বলো, অক্সিজেন -1 কার্বন +1। কারণ বোঝা গেছে অক্সিজেন কেন -1? কারণ ইলেকট্রোনেগেটিভিটিও বেশি। আমি ছাড়বো কনসেপ্ট, পরে আমরা প্র্যাকটিস করব, অনেক প্রবলেম প্র্যাকটিস করব। এবারে সমস্যা কখন আসে? যদি বন্ড ডেটিভ হয় অথবা কোঅর্ডিনেট হয়। আমি উদাহরণ দিচ্ছি, বলো তো ডেটিভ মানে কি? ডেটিভ বা কোঅর্ডিনেট মানে কি? কোঅর্ডিনেটের বাংলা অসমযোজী। অসমযোজী, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক নাইট্রোজেন অক্সিজেনের সাথে এই রকমের একটা অসমযোজী করেছে। অসমযোজী বন্ড নিয়ে ডিটেইলস আলোচনা 12 এ আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এ। এমনিতে অসমযোজী জানো কি জিনিস? যখন কোন একটা মৌল লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন অন্যকে দান করে, সেটা অসমযোজী। সমযোজী মানে তো ধরো x আর x এরা প্রত্যেকে একটা একটা ইলেকট্রন যদি শেয়ার করে সেটা সমযোজী। অসমযোজীতে কোনো শেয়ারিং এর গল্প নেই, লোন পেয়ার আরেকজনকে দেবে, ওর কোনো কন্ট্রিবিউশন থাকে না। এই যে এই মাইক্রোফোন অন আছে অফ করো, এ দুটো ইলেকট্রন অন্যকে কোঅর্ডিনেট করে, ডোনেট করে, ওটা অসমযোজী। এটা আওয়াজ আসছে না? মাইক্রোফোন অফ করো। এবার অসমযোজী ক্ষেত্রে কি হয়? অসমযোজী ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলা মানে তুমি বন্ডটার দিকে তাকিয়ে দেখো, অ্যারো দিয়ে বলো তো, বুঝো তো ইলেকট্রন দান কে করেছে, গ্রহণ কে করেছে? তার মানে অ্যারোর তাৎপর্য অ্যারোটা যেদিকে যায়, ও ওর দিকে অ্যারো দিয়েছে, তো ও হলো ডোনার আর ও হলো অ্যাকসেপ্টর। বলতো ডোনার অ্যাকসেপ্টর মানে কি? একজন দান করে আরেকজন গ্রহণ করে। তাই এখানে কে দাতা কে গ্রহীতা? নাইট্রোজেন দাতা, অক্সিজেন গ্রহীতা। একটা কোঅর্ডিনেট করা মানে কটা ইলেকট্রন দান করা? দুটো। তার মানে না, কোঅর্ডিনেট বন্ড মানে দুটো ইলেকট্রন দান করা। তাই একটা কোঅর্ডিনেটের জন্য ভ্যালু অ্যাসাইন হবে 2। এইটা বুঝতে হবে। একটা কোঅর্ডিনেটের জন্য ভ্যালু অ্যাসাইন কত করলাম? 2। কেন 2 করলাম? দুটো ইলেকট্রন ডোনেট হচ্ছে। আর একটা কোভ্যালেন্ট বন্ডের সময় কটা করে ইলেকট্রন শেয়ার হচ্ছিল? 1। ওই জন্য 1 1। এখানে কোঅর্ডিনেট বন্ড হচ্ছে 2 ইলেকট্রন শেয়ারিং 2 2। এখন মোর ইলেকট্রোনেগেটিভ কে? অক্সিজেন -2 +2। কনসেপ্ট একটু বুঝবো? এখানে একটা ঝামেলা শুধু আছে, না আগে ঝামেলায় পড়ে যাই, আগে এটা ক্লিয়ার করি। সবার কি ক্লিয়ার হয়েছে এটা? বলতো কোঅর্ডিনেট বন্ড দেখলে কি করব আমরা? ভ্যালু কত বসাবো? 2। কার মাথায় মাইনাস কার মাথায় প্লাস তো টেনশন নেই। কার মাথায় মাইনাস? যে মোর ইলেকট্রোনেগেটিভ তার মাথায় মাইনাস। এবারে অ্যাটেনশন দিন, ডেটিভ বন্ড তখনই কনসিডার হবে যখন যে অ্যাকসেপ্টর সে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে। যেমন নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। তাহলে এটা নরমাল ডেটিভ বন্ড, এটা কনসিডারেশনে আসবে। কিন্তু যদি আমি কখনো এরকম করি, মনে করো আমার কাছে কার্বন আছে, আমি উদাহরণ দেব একটু পরে, আমি কার্বন থেকে নাইট্রোজেনের দিকে কোঅর্ডিনেট করলাম। এবার বুঝো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কে? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন গ্রহণ করেছে, এটা নরমাল বন্ড, এটা কনসিডার হবে। আমি এর মাথাতেও 2 বসাবো, এর মাথাতেও 2 বসাবো। বলো মাইনাস কোথায় প্লাস কোথায়? নাইট্রোজেনের মাথায় মাইনাস, এর মাথায় প্লাস। কিন্তু যদি বলটা নাইট্রোজেন থেকে কার্বনের দিকে দিই, কে মোর ইলেকট্রোনেগেটিভ ছিল? নাইট্রোজেন। নাইট্রোজেন দেবে না, এটা নরমাল না, এই কোঅর্ডিনেট বন্ড কনসিডারই হবে না। এটার জন্য কোনো ভ্যালু অ্যাসাইন করা যাবে না। তাহলে কোন ডেটিভ বন্ড কনসিডার হয় আর কোনটা হয় না বুঝতে হবে, কিন্তু এটা কোনটা কনসিডার হয় কোনটা হয় না।
এগুলো একটু অ্যাডভান্স টাইপের প্রবলেম চলে আসলে এই কনসেপ্টটা করতে হবে। বলো, বেশি ইলেকট্রোনেগেটিভরা যদি গ্রহণ করে নরমাল কেস, কিন্তু বেশি ইলেকট্রোনেগেটিভরা দান করছে কমকে, ওটা নরমাল কেস না। আমি উদাহরণে আসছি। আচ্ছা, এই জায়গাতে আমি তোমাদের জন্য এটাই সুন্দর করে গুছিয়ে লিখেছি। আমি কি বলেছি দেখো, এ থেকে বি এর দিকে কোঅর্ডিনেট করলাম, এর নিচে লিখলাম ডোনার, বি এর নিচে লিখলাম অ্যাকসেপ্টর। কথা ঠিক না ভুল? ঠিক। এটাতে লিখেছি লেস ইলেকট্রোনেগেটিভ, এটাকে লিখেছি মোর ইলেকট্রোনেগেটিভ। কেন? কারণ ও অ্যাকসেপ্ট করছে, ও মোর ইলেকট্রোনেগেটিভ হওয়া উচিত। এখানে লিখেছি নোট, রিভার্স ইজ নট অ্যাকসেপ্টেবল। মানে কি? এর উল্টো যদি করি সেটা গ্রহণযোগ্য হবে না। আমি যদি বি থেকে এর দিকে এবার অ্যারো দিই, সেটা কনসিডারেশনে আসবে না। বুঝলাম? চলো নেক্সট আসি। আমি একটা কোশ্চেন তোমাদের জন্য দিয়েছি, নাইট্রিক অ্যাসিড আর HNC এদের চার্জ সেপারেশন দেখাতে বলছি। তো এদের স্ট্রাকচার না জানলে চার্জ সেপারেশন সম্ভব না বানানো। আমি স্ট্রাকচার একটা দেখাবো তোমাদের। HNC দেখতে এরকম, H মাঝখানে N আছে, ডাবল বন্ড C আছে, এরকম একটা কোঅর্ডিনেট আছে। এটা ওর স্ট্রাকচার। চলো আঁকো স্ট্রাকচার। আর নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা আমি আঁকি। মাঝখানে নাইট্রোজেন আছে, OH, এইদিকে একটা ডাবল বন্ডেড ও আছে, আর এইদিকে একটা কোঅর্ডিনেট বন্ড আছে। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার। প্রথমে আমি একটু নাইট্রিক অ্যাসিডে আসবো, প্রত্যেকটা চার্জ সেপারেশন শেখাই। লেখা শেষ? তাই প্রথমে একটা একটা করে বন্ড কনসিডার করি। এই বন্ডটা কনসিডার করি। বন্ডের সংখ্যা একটাই। অক্সিজেনের মাথায় কত বসাবো? 1। হাইড্রোজেনের মাথায় 1। এবার সাইন -1 +1। ফাইন। তার মানে এই যোগে এই হাইড্রোজেনটা +1 এ আছে, এই অক্সিজেনটা এখনো শেষ হয়নি, কারণ এর ডান দিকেও দেখো একটা বন্ড আছে। ডান দিকের বন্ডের জন্য তো ভ্যালু অ্যাসাইন করা উচিত। বলো কত অ্যাসাইন করব? 1 1, এটা 1, এটা 1।
ছিল আমার মানে সার্ভার ছিল বলে আমি করি না কারণ ঠিক আছে আমি বলতে চাই মানে আমার ব্যাস 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 আর গল্প শেষ। হ্যাঁ দেখো এই আছে এই ওয়ান আর এই ওয়ান কার মাথায় মাইনাস কার মাথায় প্লাস দেবো? অক্সিজেনের মাথায় মাইনাস এর মাথায় প্লাস। নিশ্চয়ই বুঝলে? এবার লক্ষ্য করো অক্সিজেন দুবার -1 পেল, অক্সিজেনের নেট অক্সিডেশন নাম্বার -2। বুঝলাম? এবার একটু নাইট্রোজেনের এই বন্ডটার দিকে তাকাই, ডাবল বন্ড, তাহলে ভ্যালু অ্যাসাইন করব। কত কত অ্যাসাইন করব? 2 হচ্ছে ভ্যালু অ্যাসাইন করলাম। এবার সাইন অক্সিজেন -2 এটা +2। বুঝে গেছি? দাঁড়াও আরো একবারে পরে বসাবো। এই যে কোঅর্ডিনেট বন্ড, এবার কোঅর্ডিনেটের জন্য অ্যাসাইন করি ভ্যালু 2। দেখো কি মজার জিনিস, এটাও 2 এখানেও 2, মাইনাস প্লাস এটা -2 এটা +2। এবার তুমি লক্ষ্য করে দেখো, নাইট্রোজেনের মাথায় টোটাল অক্সিডেশন নাম্বার কত? +5। বুঝলে? +5টা মজার জিনিস, খুব মজার জিনিস। +5টা এভাবে আসে। বই কি করেছে জানো? বই শুধু x ধরে +5 ক্যালকুলেশন করিয়েছে। ওটা একটু না ইয়ে হয়, মানে কি বলবো, একটু মেকানিক্যাল হয়। এখানে বোঝা যায় অ্যাকচুয়ালি +5টা কেন হয়। বুঝলাম না? এবার এটা আসি, এটা আরো মজা। কেন মজা লাগে না? তোমাদের মজা লাগছে কিনা? মজা লাগবে। আমরা এই বন্ডের জন্য ভ্যালু দিই, বলো 1 1 1 1 মাইনাস প্লাস নাইট্রোজেন মাইনাস। গুড। কি করে বুঝলাম নাইট্রোজেন মাইনাস? পরিচয়াত্মকতা বেশি, এটা মাইনাস এটা প্লাস। এবার অ্যাটেনশন দাও। গুড। এই ডেটিভ বন্ড কনসিডার হবে? তুমি ছাত্রদের বন্ধুদের জিজ্ঞেস করবে তো, এটা যদি কেউ করে দিতে পারে, যদি মুখস্থ থাকে আলাদা কথা, করে দিতেই পারে। ও বুঝবেই না যে এটা কেন কনসিডার হলো না। এটা কনসিডার হবে না কিন্তু। এই কেন হবে না বলো? কারণ এটা উল্টো, মোর ইলেকট্রোনেগেটিভ দিচ্ছে, এই বন্ড কনসিডারেশনে আসবে না। তাহলে এর জন্য ভ্যালু অ্যাসাইন করব না। নিচে ডাবল বন্ডে আসি, করব। ডাবল বন্ডের জন্য ভ্যালু অ্যাসাইন টু মাইনাস প্লাসের গল্প। নাইট্রোজেনের মাথায় মাইনাস এর মাথায় প্লাস। এবার আমায় বলো নাইট্রোজেনের মাথায় টোটাল কত লিখবো? -3। নাইট্রোজেন টোটাল -3। সমস্যা কোথায় আছে? যদি এই এনসি দিয়ে কাউকে জিজ্ঞেস করি এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার করে দাও, এটা 99% ছাত্র ভুলই করবে। নাইট্রোজেন -3 আছে। নাইট্রোজেন -3, কার্বন +2, হাইড্রোজেন +1। একটা ব্যাপার লক্ষ্য করো, সবগুলো মিলিয়ে 0 হবে, কারণ নিউট্রাল মলিকিউল 0 হতে বাধ্য। নাইট্রিক অ্যাসিড নিউট্রাল মলিকিউল না, সবারটা যদি যোগ করো দেখবে 0 আসবে। কিন্তু আমরা চাই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অক্সিডেশন নাম্বার বের করতে। তো ডেটিভ বন্ডের গল্প ক্লিয়ার না? বাড়িতে বসে বসে এরকম 2-3টা एग्जांपल নিজে তুলবে, বই থেকে তুলে একা একা চেষ্টা করবে। যদি পারো ভাববে কনসেপ্ট ঠিক আছে। ছাত্রদের কিন্তু এটা করা উচিত। টিচার পড়িয়ে দিলাম, আমি পড়িয়ে দিলাম,
বাড়িতে গিয়ে নিজেরা অবশ্যই যাচাই করবে যে এটা ঠিক না ভুল, মানে হচ্ছে কি হচ্ছে না। এখানে একটা ছোট্ট নোট লিখেছি, নোটটা দেখো কি লিখেছি, আমি গুছিয়ে বলছি নোটটা কি বলছি। ওয়ান ডাবল বন্ড এন্ড ওয়ান ডেটিভ বন্ড ইজ অ্যালাউড। আমরা এই সিস্টেমটার দিকে আসি, নাইট্রোজেনের দিকে তাকাই। নাইট্রোজেনের পাশে লক্ষ্য করে দেখো একটা ডাবল বন্ড আছে আর একটা ডেটিভ বন্ড আছে, এটা নরমাল কেস। কিন্তু যদি কোনোদিন দেখো টু ডেটিভ বন্ডস নট অ্যালাউড, যদি কখনো পাই এরকম নাইট্রোজেন থেকে এইরকম দুটো ডেটিভ বন্ড করা আছে, একটা ডেটিভ বন্ড অ্যালাউ হবে না। বুঝলাম? একটা অ্যালাউ হবে আরেকটা অ্যালাউ হবে না। এখানে যেমন অ্যালাউ করিনি এর জন্য অক্সিডেশন নাম্বার ধরিনি, কোথাও যদি দেখো দুটো ডেটিভ বন্ড করা আছে একটা অ্যালাউ হবে। এই মোটামুটি কনসেপ্ট, এই কনসেপ্টের উপর বেস করে এবার আমরা অক্সিডেশন নাম্বার কিছু কিছু প্রবলেমে পড়াবো। এইটুকু কোনো কিছু ডাউট আছে না? ক্লিয়ার একদম? নেক্সট এবারে এটা তো গেল কিভাবে অক্সিডেশন নাম্বার করে। এখন আমরা শিখবো তার কিছু কিছু রুলস আছে। রুলস মানে তাড়াতাড়ি করার জন্য কিছু রুলস দেখাবো, বইতে রুলস গুলো লেখা, এই রুলস গুলো আমরা শিখবো, যেখানে যেটা প্রয়োজন পড়বে আমরা কাজে লাগাবো। প্রথম রুলস, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করার রুল নাম্বার 1 করি। আজকে দেখবে এটা এখানেই মুখস্থ হয়ে যাবে পুরোটা। ওএস মানে অক্সিডেশন স্টেট, যেটা অক্সিডেশন নাম্বার ওটাকে বলছি অক্সিডেশন স্টেট। Oxidation state in free or uncombined state is zero. Free or uncombined মানে কি? মনে করা যাক আমি বললাম Fe, কোথাও বললাম নিকেল, কোবাল্ট, জিঙ্ক। এই যে চারটা মেটাল লিখলাম, এই মেটালগুলো কি কোনো যৌগ বানিয়েছে না শুধু মেটাল ফর্মই আছে? আমরা এদেরকে বলছি ফ্রি স্টেট, মুক্ত অবস্থায় আছে। বাংলায় কি বলবো? মুক্ত অবস্থায় আছে। বা ধরো কাউকে বললাম প্রকৃতিতে অক্সিজেন মুক্ত অবস্থায় থাকলে কোন ফর্মে থাকে? অ্যান্সার কি হবে? তোমরা নিশ্চয়ই বলবে স্যার O2 ফর্মে থাকে, ঠিক না? হাইড্রোজেন কোন ফর্মে থাকে? হাইড্রোজেন H2 ফর্মে থাকে, নাইট্রোজেন N2 থাকে, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন এরা এই ফর্মে থাকে। এখানে রুলসে বলা আনকম্বাইন্ড থাক, ফ্রি স্টেটে থাক, এদের অক্সিডেশন নাম্বার 0ই হবে, কারণ এরা তো যৌগ বানায়নি। যৌগ না বানালে আবার ইলেকট্রন দেয়া নেয়ার কি গল্প? এদের প্রত্যেকের অক্সিডেশন নাম্বার সব সময়ের জন্যই 0। কি গল্পটা বুঝলাম? আমি কিন্তু তোমাদেরকে অক্সিজেনের গল্প আগেও দেখিয়েছিলাম যে অক্সিজেনের মধ্যে তো ও ও ডাবল বন্ড, তো ইলেকট্রনেগেটিভিটি পার্থক্য নেই, জারণ সংখ্যা কত 0, ওটাই সূত্রের মধ্যে ফেলে দিয়েছিলাম। তাহলে বলো প্রথম সূত্রে কি বোঝাতে চাইলাম? অক্সিডেশন নাম্বার কখন 0? ফ্রি স্টেটে থাকবে অথবা আনকম্বাইন্ড, কারোর সাথে যুক্ত হয়নি। রুল 1 এর কোনো ডাউট না? ক্লিয়ার? ধ্রুব যদি বুঝেছো, তুমি আবার কোথায় ছিলে? আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে বলি, যদি তোমরা রেগুলার না হও, কোন টিচারের পড়া ভালো লাগতে পারে না। পারে কোনদিন? একদিন আসলাম, 4 দিন আসলাম না, 5 নম্বর দিন আসলাম, হতেই পারে না পড়া ভালো লাগে। কি কোথায় ছিলে ধ্রুব বলো? ঘুমও ভাঙে না। বাড়িতে কেউ নেই ডাকা? আছে? ডেকে দেয় না? ডেকে দেয় তাও ঘুম ভাঙে না? চলো আসো। নেক্সট পয়েন্ট নাম্বার 2। দেখো পয়েন্ট নাম্বার 2, অক্সিডেশন স্টেট ইন পলিঅ্যাটমিক স্ট্রাকচার। মানেটা বোঝায় পলিঅ্যাটমিক স্ট্রাকচার কি জিনিস। ধরা যাক কাউকে বললাম ফসফরাস, বলো তো ফসফরাসের ফর্মুলা কি? P4। তার মানে একটা অ্যাটম নিয়ে কিন্তু ফসফরাস না। অক্সিজেন যেমন ডায়াটমিক, ডায়াটমিক মানে দুটো অ্যাটম মিলে অক্সিজেন, ফসফরাস হচ্ছে টেট্রা অ্যাটমিক, ফসফরাসের ফর্মুলা P4। সালফার ফর্মুলা কি কারো আইডিয়া আছে? S6। সালফার অনেক ফর্ম হয়, S8 জেনারেল ফর্ম, সালফার S8, S6 ও হয়। আমরা না এগুলোকে বলছি পলিঅ্যাটমিক ফর্ম, মানে যেখানে অনেকগুলো অ্যাটম মিলে মলিকিউল বানিয়েছে তারা পলিঅ্যাটমিক। এদের প্রত্যেকেরই অক্সিডেশন নাম্বার হবে 0। বুঝলাম? যদি কারণ জিজ্ঞেস করে কেউ যে আচ্ছা পলিঅ্যাটমিকের অক্সিডেশন নাম্বার 0 কেন 0, তার কারণটা তুমি এইভাবে বলবে। আমি ফসফরাসের স্ট্রাকচারটা একবার ড্র করি, দেখে নাও। ফসফরাস এরকম দেখতে, এই হচ্ছে ফসফরাস। এবারে ভাবো
এইটা আর এটা সেম, এই বন্ড কনসিডার হবে? চার্জ সেপারেশন নেই। এরকম ভাবে যতগুলো বন্ড আছে সবাই তো ফসফরাস ফসফরাস বন্ড, নো চার্জ সেপারেশন, প্রত্যেকের মাথায় জারণ সংখ্যা 0, তার মানে এখানেও ফসফরাসের মাথায় জারণ সংখ্যা 0। সালফারের গল্পে আসি। SH দেখতে কেমন জানো? ক্রাউনের মতন দেখতে, ক্রাউন লাইক স্ট্রাকচার। দেখাই ক্রাউন লাইক স্ট্রাকচার কেমন। এরকম একটা W, এরকম একটা W, প্রত্যেকটা এটি ক্রাউন, প্রত্যেকটা মাথায় একটা করে সালফার। কারণ মুকুটের মতই লাগছে না দেখতে? লাগছে না মুকুটের মতো? আচ্ছা লাগছে না তোমাদের কাছে। এবার এই সালফার আর এই সালফার, এই বন্ড বলো কনসিডার হওয়া উচিত? এই বন্ড না, কোন বন্ডই কনসিডার হওয়া উচিত না। সালফারের মাথায় জারণ সংখ্যা 0। তাহলে পলিঅ্যাটমিকের জারণ সংখ্যা 0, কারণ কি? কারণ ওখানে চার্জ সেপারেশনের গল্প নেই। একটা ব্যতিক্রম আছে, ওজন। ওজনটার কি ব্যতিক্রম সেটা আমরা পরে ডিসকাস করব। এখানে ওভারঅল যদি কেউ জিজ্ঞেস করে ওভারঅল অক্সিজেন ওজনের জারণ সংখ্যা কত, ওভারঅল 0, কিন্তু পরে দেখাবো ওখানে যে ইন্ডিভিজুয়াল অ্যাটম গুলো আছে। আচ্ছা তোমাদের আমি ফর্মাল চার্জ পড়িয়েছিলাম মনে আছে? ফর্মাল চার্জ ওজনের যদি স্ট্রাকচার দেখাই, ওজনের স্ট্রাকচার একবার দেখাই, ও ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও প্লাস মাইনাস, এটা অ্যাকচুয়ালি ওর স্ট্রাকচার। তুমি লক্ষ্য করো আমরা ওভারঅল জারণ সংখ্যা 0ই বলেছি, এই থিওরিটা ঠিক, ওজনের জন্য ঠিক, কিন্তু তুমি তিনটে অ্যাটমের ইন্ডিভিজুয়াল জারণ সংখ্যা প্রত্যেকের কিন্তু 0 না। ফসফরাসের সাথে ওজনের পার্থক্য কোথায়? ফসফরাসের যতগুলো পরমাণু প্রত্যেকের জারণ সংখ্যাই 0। সালফারের যে 8টা পরমাণু মিলে SH, প্রত্যেকটা জারণ সংখ্যা 0। ওজনের ওজনে এটা 0, এটা +1, এটা -1, কিন্তু সবগুলো মিলে কত? 0। ওই জন্য পলিঅ্যাটমিকের মোট জারণ সংখ্যা 0, কিন্তু ইন্ডিভিজুয়ালদের 0 না, ওজনের জন্য। তার কারণ আমরা পরে দেখাবো। তো রুল নাম্বার 2 তে কি বলতে চাইছি বোঝাও। রুল নাম্বার 2 তে কি বললাম? পলিঅ্যাটমিক মলিকিউলের অক্সিডেশন নাম্বার 0, কিন্তু ওজনে ব্যতিক্রম। ওজনের ওভারঅল 0, কিন্তু কি আলাদা? ইন্ডিভিজুয়াল অ্যাটম আলাদা। তিনটা অ্যাটমের মধ্যে কার কি? একটা অক্সিজেন 0 আছে, একটা +1, একটা -1। ব্যাপারটা বুঝলাম? পরেরটা আসি রুল নাম্বার 3। রুল নাম্বার 3 তে আসো। Oxidation state in different allotropic form is 0. Allotropic form মানে হচ্ছে তোমরা বহুরূপতা, রূপভেদ নাম পড়েছো না কোথাও না কোথাও? কার্বনের কি কি রূপভেদ পাওয়া যায়? ফুলারিন, গ্রাফাইট, ডায়মন্ড। ধরা যাক কাউকে প্রশ্ন করলাম, কার্বন লিখে ব্র্যাকেটে আমরা লিখলাম গ্রাফাইট, আরেক জায়গায় লিখলাম কার্বন লিখে আমি ব্র্যাকেটে লিখলাম ডায়মন্ড। এবার জিজ্ঞেস করলাম এই বড় দেখি কার্বনের জারণ সংখ্যা দুটো যৌগে কত কত? অ্যান্সার কি? 0। মানে আমার বক্তব্য অ্যালোট্রপস আলাদা আলাদা হোক, সবই তো কার্বন। কার্বনে যদি 0 হয়, ওর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালোট্রপসে জারণ সংখ্যা 0ই হবে। সেম ভাবে তোমরা জানবে সালফারের না অনেকগুলো এরকম অ্যালোট্রপস আছে। বইগুলো দেখবে নাম আছে রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার। তো নামের নিয়ে টেনশন নেই, সালফারের যে ফর্মই থাক। আমি SH একটু আগে দেখিয়েছিলাম না, SH এর জারণ সংখ্যা কত ছিল? 0। তো সালফারে যাই যাই তোমার আসুক 0 0 0। তার মানে অ্যালোট্রপস যা যাই বলবো, যেমন ফসফরাস, একটু আগে আগের পেজে ফসফরাসের জারণ সংখ্যা কত দেখিয়েছি? নিউট্রাল স্টেটে 0। ফসফরাসের জন্য 3-4টা ফর্ম হয়, লাল ফসফরাস, সাদা ফসফরাস, কালো ফসফরাস। ফলে পরীক্ষা যদি বলে কালো ফসফরাসের জারণ সংখ্যা 0, লালের জারণ সংখ্যা 0, সাদা জারণ সংখ্যা 0। গল্পটা কি তাহলে? গল্পটা হচ্ছে ফসফরাস মানে 0, লাল হোক, সাদা হোক, নীল হোক, হলুদ। এটি বলছি ডিফারেন্ট অ্যালোট্রপস জারণ সংখ্যা 0। তিনটে পয়েন্ট নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? রিপিট করো প্রথম তিনটে পয়েন্ট। এখন অবধি তো শুধু 0 0ই শিখিয়ে গেলাম। বলো প্রথম পয়েন্ট কি শিখলাম? ফ্রি স্টেটে থাকলে 0। দেন দ্বিতীয় সূত্র, পলিঅ্যাটমিকে 0 হয়। পলিঅ্যাটমিক মিন্স হ্যাঁ হোমোঅ্যাটমিক হতে হবে, ডেফিনেটলি হোমোঅ্যাটমিক না হলে হবে না। হ্যাঁ থার্ড সূত্র কি? ও পলিঅ্যাটমিকের একটা ব্যতিক্রম ছিল, কে? O3। O3 কি ব্যতিক্রম ছিল? হ্যাঁ ওভারঅল 0, কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটম গুলো 0 না। আচ্ছা 3 নম্বর সূত্র, ডিফারেন্ট অ্যালোট্রপস এরও জারণ সংখ্যা 0। নেক্সট আসি 4, oxidation state of elements in alloy
and amalgam is zero. Alloy মানে কি গো? ধাতু সংকর, সংকর ধাতু। অ্যামালগাম মানে কি? পারদের সাথে যে সংকর ধাতু। তোমরা দেখবে একটা সংকর ধাতুর নাম বলো। এই সবাই জানে সংকর ধাতুর নাম, কে জানে না? ছোটবেলায় 9 10 বইয়ের মধ্যে ভরে ভরে লেখা থাকতো। ব্রোঞ্জ, পেতল, আর কাঁসা, আর আরো অনেক 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 আছে। আচ্ছা, আমাকে ব্রোঞ্জ কে বলো? তুমি বললে না ব্রোঞ্জ কি কি মিশিয়ে তৈরি গো? তামা, টিন। এবার বোঝাই। মনে করো ব্রোঞ্জ বললো, আমি বললাম ব্রোঞ্জ মানে কপার, আর টিনের ফর্মুলা কি গো? এটা হচ্ছে ব্রোঞ্জ। এবার যদি জিজ্ঞেস করি এই মৌল দুটোর জারণ সংখ্যা কি? 0। আসলে সংকর ধাতু মানে কিন্তু কোনো কেমিক্যাল রিঅ্যাকশনস হয় না। ধাতুগুলোকে পিটিয়ে পিটিয়ে যাই হোক কিছু একটা ওরা করে সংকর ধাতু বানায়। তারপর আমি আরো উদাহরণ দিতে পারি। দেখবে এই কম্পাউন্ডটা আমরা বহু জায়গায় ইউজ করব 12 এ গিয়ে। অর্গানিকে ইউজ আছে, এটাকে বলে সোডিয়াম অ্যামালগাম। মানে ধাতুর সাথে পারদ থাকলে তাকে অ্যামালগাম বলে। আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে, জিঙ্কের সাথে পারদ দিলাম, এর নাম জিঙ্ক অ্যামালগাম। তো এরকম যদি প্রশ্ন দিয়ে বলে এদের জারণ সংখ্যা কত, তুমি নিশ্চিন্তে 0 লিখে দিয়ে চলে আসবে। এদের জারণ সংখ্যা হবে না। কারণ কেন হবে না? এটা তো কোনো কেমিক্যাল রিঅ্যাকশনস করে না, জারণ সংখ্যা কি হবে? শুধুমাত্র এরা কম্পাউন্ড বানায়। বুঝলাম? 4টা কেস দেখালাম, সবই 0। তোমরা তো ভাবছো তাহলে পড়ার কি দরকার, পরীক্ষাতে 0ই লিখবো। এবারে ঝামেলা শুরু, 0 দিন শেষ। হ্যাঁ হ্যাঁ, কি বলো? রেজাল্ট সব 0 লেখা যাবে না, এই পর্যন্ত 0। 4টা কেস, জারণ সংখ্যা 0। এবারে আসি 5th কেস, অক্সিডেশন স্টেট অফ র্যাডিক্যাল। দেখো আমি ফর্মুলা কি লিখলাম, অক্সিডেশন স্টেট অফ র্যাডিক্যাল ইকুয়ালস টু চার্জ অফ র্যাডিক্যাল। বলতে বাংলা মানে কি? আচ্ছা, তোমরা এটা নিয়ে গিয়ে বাড়িতে বাংলায় নোটস বানাতে পারবে তো? নোটস অ্যাজ সাচ বানানোর কিছু নেই, বললেই হয়ে যাবে। বলো, অক্সিডেশন স্টেট অফ র্যাডিক্যাল ইকুয়ালস টু চার্জ অফ র্যাডিক্যাল। এর মানে কি? মূলকের জারণ সংখ্যা সমান ওর আধান। বাংলায় হলে এটাই লিখতাম। উদাহরণে আসি, তোমরা সালফেট মূলক নাম শুনেছো না? চার্জ কত থাকে মাথায়? 2-। এখন যদি কাউকে জিজ্ঞেস করে এই সালফেট মূলকের অক্সিডেশন নাম্বার কত, অ্যান্সার হবে 2-। যার চার্জ যা তার অক্সিডেশন নাম্বার তাই। এখন বলো নাইট্রেট মূলক। নাইট্রেট মূলক, নাইট্রেট মূলক হচ্ছে NO3-। তাহলে জারণ সংখ্যা কত? -1। এবারে বললাম চলো ফসফেট মূলক। জোরে একটা মাইনাস ফসফেট, 2-। না, প্রবলেম কি? আমি যদি তোমাদের ফসফেটের ফর্মুলা লিখে জিজ্ঞেস করি, সবাই পারে, কারণ সবাই তো দেখবে ফর্মুলার উপরে কি লিখেছি চার্জ। কিন্তু আমি তো ফর্মুলা লিখবো না এবার। হ্যাঁ, 2-। যার যার মনে হয় 2- হাত তোলো। কেউ তুলবে না। যার যার মনে হয় 3- হাত তোলো। এবার কিছু হাত তুলেছে। তাই 3-। তাহলে কি করণীয় এবার এখানে? এক্সপার্ট হওয়ার উপায়, যা র্যাডিক্যাল আছে সব মুক্ত। এর কোনো শর্টকাট বুদ্ধি নেই। তোমার কি মনে হয় সবই শর্টকাট বুদ্ধি আছে? র্যাডিক্যাল যা যা আছে সব ধরে বেঁধে মুখস্থ করবো। ফসফেট, হ্যাঁ হ্যাঁ, যোগ্যতা বের করা যায়। হ্যাঁ, ওটার জন্য তোমার আইডিয়া তো লাগবেই। এখন তুমি জানো CH3PO4 কি করে জানো? তুমি ফসফেটের ভ্যালেন্সি জানো বলে ফর্মুলা জানো। আচ্ছা, আমি আরো 2-4টা উদাহরণ দিই। কার্বনেট নাম শুনেছি না? কার্বনেট কি ফর্মুলা? CO3। ঠিক লিখেছি না ভুল লিখেছি? ভুল লিখেছি। কার্বনেট, তাহলে কার্বনেটের ভ্যালেন্সি সরি অক্সিডেশন নাম্বার -2। আরো লিখি, এবার ক্যাটায়নে আসি। অ্যামোনিয়াম NH4+ কি একটাই +1। এবার যদি লিখলাম, ঠিক আছে, আরো সোজায় চলে গেলাম, Fe3+, 3-। ব্যাপার সোজা, ব্যাপারটা সোজা না? সরি 3- কেন বললাম? 3+। অর্থাৎ যার ফর্মুলায় চার্জ যা লেখা তার অক্সিডেশন নাম্বার তাই। 5 নম্বর ফর্মুলা কঠিন না সোজা? 5 নম্বর রুল সোজা। একটা আননোন দিই, অক্সালেট। চাপ খেয়ে গেলে না? অক্সালেট বলো ফর্মুলা। অক্সালেটের ফর্মুলা
না ফর্মুলা লিখতে তো পারবো, এটাই তো কাজ। ফর্মুলা কি? অক্সালেট জানি না। সারেন্ডার সারেন্ডার C2O4 2 মাইনাস অক্সালেট। এবার জারণ সংখ্যা মাইনাস। তো পরের দিন কিন্তু আর বলবো না কার ফর্মুলা কি, বাড়িতে খাতায় নোট, গুগলে সার্চ করব। গুগলে কি সার্চ করব? ফ্রি র্যাডিক্যালস। গুগল দিস দেবে, মুখস্থ করব। পড়াশোনা করা এত সোজা, এখন আর বই টই ঘাটতে হয় না, বুঝলে? গুগলে সার্চ করবে গিভ মি সাম র্যাডিক্যালস, ও তোমাকে কিছু র্যাডিক্যালস দেবে, তুমি মুখস্থ করে চলে আসবে। হলো এটা? নেক্সট আসি। আই বাস বাস বাস। নেক্সট নেক্সট নেক্সট। 6 নাম্বার পয়েন্ট আরো সোজা। দেখো 6 নাম্বার পয়েন্টে কি লিখলাম? অক্সিডেশন স্টেট অফ নিউট্রাল মলিকিউল ইজ জিরো। কথাটা অলরেডি এর আগে দেখিয়েছি জিনিসটা। আমি তোমাদেরকে দেখালাম তখন নাইট্রিক অ্যাসিডে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার বের করে দিয়েছিলাম না? হাইড্রোজেন বলতো কত ছিল তখন? +1। নাইট্রোজেন কত ছিল? +5। অক্সিজেন কত ছিল? -2 করে ছিল। কিন্তু সমস্তটার যদি জারণ সংখ্যা হিসেব করি, দেখবে জারণ সংখ্যা 0ই আসবে। তাহলে ফর্মুলা এটাই, যদি কোনো স্পিসিস নিউট্রাল হয় তার মোট জারণ সংখ্যা কত? 0। কিন্তু যদি কোনো স্পিসিস নিউট্রালই না হয়, ধরা যাক আমি এরকম একটা স্পিসিস বললাম ClO4-, এটা একটা আয়ন, ক্লোরেট, পারক্লোরেট। এর ওভারঅল জারণ সংখ্যা 0 হবে? কত হবে জানো? -1। তার মানে নিউট্রাল হলে 0, আর যদি চার্জ থাকে, চার্জ তাইও জারণ সংখ্যা। আবার এর ওভারঅল জারণ সংখ্যা হবে -1, এর ওভারঅল জারণ সংখ্যা হবে 0। এবার হয়তো কাউকে বললাম চলো তো বলো অ্যামোনিয়া, এর ওভারঅল জারণ সংখ্যা কত? 0, কারণ ও নিউট্রাল থাকলে ওভারঅল জারণ সংখ্যা 0ই হবে। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার। নেক্সট আসি। কটা সূত্র পড়ে ফেললাম? 6টা। সামারি করা যাবে 6টা সূত্র কি কি বললাম? প্রথম সূত্র, ফ্রি স্টেটে থাকলে, দেখবে মুখস্থ হয়ে গেছে আমি জানি। ফ্রি স্টেটে থাকলে 0, দেন পলিঅ্যাটমিক 0, একটা ব্যতিক্রম ছিল, ওজোন দেন ডিফারেন্ট অ্যালোট্রপস 0, দেন অ্যালয় অ্যামালগাম 0। ফিফথ প্রসেস, ফিফথ স্টেপ, র্যাডিক্যাল 0 না, চার্জ, র্যাডিক্যালের যা চার্জ সেটাও জারণ সংখ্যা। দেন নিউট্রাল মলিকিউলের 0, আর মলিকিউল চার্জ হলে ওর মাথায় যা চার্জ থাকবে তাই। এই 6টার উপর বেস করে তোমাদের এবার প্রবলেম আসছে। প্রথম প্রবলেম, আমি এখানে একটা সল্টের কথা বলেছি, সল্টটার নাম মোর সল্ট। যাতে ভয় না পাও তার জন্য মোর সল্টের ফর্মুলা করে দিয়েছি। এটা থেকে ভয় পেলাম না পেলাম, এটা ভয়। মোর সল্ট যদি না লিখতাম ফর্মুলা, তুমি আরো চাপ খেতে। মোর সল্ট আবার কি? তো মোর সল্ট ফর্মুলা লিখেছি। মোর সল্ট ভয় নেই, এটা প্র্যাকটিক্যালি ডাবল সল্ট। 12 এগুলো সব শিখবে। ডাবল সল্ট কেন বলেছি? তুমি দেখবে মোর সল্টের মধ্যে না দুখানা সল্ট কম্বাইন্ড স্টেটে আছে। একটা FeSO4 ফেরাস সালফেট, আর একটা অ্যামোনিয়াম সালফেট, তার সাথে 24 খানা জল আছে। এটা হচ্ছে মোর সল্টের ফর্মুলা। তো মোর সল্টের ফর্মুলা চলো মুখস্থ করি। ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট, তার সাথে 24 খানা জল। এবার আমি কি চাইছি? খুব ইন্টারেস্টিং কিন্তু Fe এর জারণ সংখ্যা চাইছি। সবার না, কার চাই? Fe। আমি Fe এর উপর একটু মার্কিং করলাম, এর জারণ সংখ্যা চাই। কিভাবে হবে তার লজিকটা কি? প্রথমে আমরা আগে দেখব নিউট্রাল কারা কারা আছে, কোন কোন সেকশন গুলো নিউট্রাল। জল, ওভারঅল একটা জল নিউট্রাল না? তাহলে এইটুকু নিয়ে আমার টেনশন নেই, এর জারণ সংখ্যা 0, বাট ওকে ধরারই দরকার নেই। এই টোটালটাও তো একটা মলিকিউল কিনা? ওভারঅল একটা মলিকিউল, নিউট্রাল আছে না? কে টেনশন নেই, জারণ সংখ্যা তো 0। আমি তার মানে এত বড় থেকে শুধুমাত্র বের করে আনলাম ফেরাস সালফেটকে। এবার ভয় আছে? ভয় পাওয়ানোর জন্য এত বড় দিলাম ঠিকই, বাকি তো সব বাদ। কেন বাদ? ওভারঅল তো 0 সবারই, সবাই তো নিউট্রাল, সব বাদ, শুধু পড়ে থাকলো FeSO4। এবার এর মধ্যে আমার তো ওর চাই। এবার বলো দেখি SO4 এর কেসটা কি? SO4 এর মাথায় চার্জ কি? তার মানে SO4 যদি 2- হয়, যৌগটাকে তো নিউট্রাল হতে হবে, আয়রন কি কত হতে হবে? ব্যাস এটাই অ্যানসার, এর জারণ সংখ্যা +2। এবার বলো কঠিন না?
সোজা না কঠিন? সোজা। শুধু চোখ কান খোলা রাখতে হবে। কোনো সব বুঝেছো? কিছু কিছু পুরোই বোঝা উচিত। কিছু কিছু কেন? কোথায় সমস্যা আছে আমাকে বলো, আমি পুরোই বোঝাবো। ও সমস্যাই বুঝতে পারছেন না, কোথায় সমস্যা? আচ্ছা, কার কার এটা করতে গিয়ে সমস্যা ফিল হলো, যেটা বুঝলামই না আমরা? সে হাত তুলুক। ওই জায়গাটা এমইটিটিমে তুমি জলের যে জিরো ধরলাম, বুঝেছো? জলে কেন জিরো ধরলাম? পুরো মলিকিউলটা নিউট্রাল আছে। অ্যামোনিয়াম সালফেট এটা তো পুরো একটা যৌগ, পুরো যৌগ তো নিউট্রালই হবে। নিউট্রাল মানে জিরো। জল নিউট্রাল, জিরো। অ্যামোনিয়াম সালফেট একটা যৌগ, নিউট্রাল, জিরো। পড়ে থাকলো ফেরাস সালফেট, ফেরাস সালফেটকে বাইরে আনলাম। এবার এই টোটালটা কিন্তু জিরোই হবে। তার মধ্যে সালফেটের ফর্মুলা তো এটা, তাহলে সালফেটটা জারণ সংখ্যা কত? -2। টোটালটাকে জিরো হতে গেলে এপিকে কত হতে হবে? +2, কারণ জিরো হতে হবে। তাও আরো অসুবিধা আছে, আমি আরো উদাহরণ দেবো, দাঁড়াও। পরেরটা হ্যাঁ বলো, সমস্যা থাকলে বলো। মানে এখানেও তো SO4 আছে, হুম। 2 মাইনাস হবে। কোথায়, কোন জায়গায়? অ্যামোনিয়াম, অবশ্যই অ্যামোনিয়াম তো 2+, দুটো অ্যামোনিয়াম 2+, 2+2+ মানে নিউট্রাল, 2+ আর 2 মাইনাস মানে নিউট্রাল। তোমরা শুধু দেখবে যে টোটাল মলিকিউলটা একসাথে জিরো। আমি এখানে আয়রনে চাইছি বলে কিন্তু আমি FeSO4 কে বাইরে আলাদা করে বের করেছি। যদি আমি অ্যামোনিয়ামে চাইতাম তাহলে FeSO4 কে জিরো করে এটাকে বাইরে বের করে নিয়ে আসতাম। যেটাটা চাই তাকে বাইরে বের করে নিয়ে আসো, বাকিদেরকে ভুলে যাও। যেমন ব্লু ভিট্রিয়ালে আসি, সবাই অ্যাটেনশন দিও। কেউ জানো ব্লু ভিট্রিয়ালের ফর্মুলা কি? ভেরি গুড। কপার সালফেট, তার সাথে 5 অণু জল। আমরা লিখি ফর্মুলা, কপার সালফেট তার সাথে 5 অণু জল। এবারে কারটা চাই দেখো তো, কপার। কপার সালফেটটাকে রাখবো হিসেবের মধ্যে, বাকিটাকে ভুলে যাবো। বলো তো 5টা জলকে ভুলে গেলাম কেন? নিউট্রাল আছে, ওকে হিসেব করা কি দরকার, ভুলে যাই। শুধু কপার সালফেটটাকে বুঝি, এই তো বুঝে গেছো। +2 5টা एग्जांपल যদি প্র্যাকটিস করো না, সব বুঝে যাবে। নিউট্রাল না থাকলে ওটা ধরতে হবে তখন, সেটাও আমরা আসবো। এই কপার +2 কেন বললাম বলো? SO4 2- আবার কি র্যাডিক্যাল, ওই জন্য জানতে হয় কোন র্যাডিক্যাল কত। SO4 2- আছে, তাহলে কপার অবশ্যই +2, যাতে কিনা 0 হয়। বুঝেছি? কি বিতস্তা বলো, মানে বুঝেছো? বুঝেছি। নেক্সট আসি। এবারে ফর্মুলাটা তোমাদেরকে আমি বললামই না। অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা বের করব পটাশ অ্যালামের মধ্যে। হ্যাঁ, পটাশ অ্যালামের ফর্মুলা কি? হ্যাঁ, 3+ হবে। পটাশ অ্যালামের ফর্মুলা কি বলছে? 3+ হবে। অ্যানসার ঠিক, অ্যানসার 3+। পটাশ অ্যালামের ফর্মুলা বলো। না না, পটাশ অ্যালামের ফর্মুলা, পটাশিয়াম সালফেট আছে, তার সাথে অ্যালুমিনিয়াম সালফেট আছে, তার সাথে 24টা জল আছে। এবারে কারটা বের করতে চাই, অ্যালুমিনিয়াম। বাকিরা নিউট্রাল আছে কিনা দেখে নিই, যদি নিউট্রাল থাকে ভুলে যাই। নিউট্রাল আছে না? জল নিউট্রাল, বাদ। K2SO4 নিউট্রাল, বাদ। শুধু এটাকে আলাদা করি, Al2SO4. হিসাব করি, সালফেট কত করে হয়? -2। হিসাবটা একটু জটিল আছে এখানে। সালফেট কিন্তু 3টে আছে, বুঝলে? একটা সালফেট -2, 3টে সালফেট, তার মানে -6 হচ্ছে সালফেটের জন্য। দুটো অ্যালুমিনিয়াম মিলিয়ে +6 হওয়া উচিত নিউট্রাল হতে গেলে। ভাবো, দুটো অ্যালুমিনিয়াম মিলিয়ে +6, একটা অ্যালুমিনিয়াম কত? তার মানে এরও অক্সিডেশন নাম্বার +3 আছে। বুঝলাম বিষয়টা? কিভাবে হিসাব করলাম বর্ণালী বলো। ওটা হচ্ছে -2, 2, একটা সালফেট -2, তাহলে হচ্ছে দুটো নিয়ে -6, তিনটে মিলে -6। হ্যাঁ, এবার অ্যালুমিনিয়াম হচ্ছে দুটো আছে, তাহলে ওখানে দুটো মিলিয়ে হতে হবে +6, তাহলে একটা কত? +3। বুঝলাম হিসাবটা? পরেরটা আসি। এবারে আমরা কিছু স্পেশাল কেস ডিসকাস করব, খুব ইম্পর্টেন্ট। স্ট্যাটিক বা ইনফিনিটি দাও, অক্সিজেনের কেস। ওটা না, ওইটাকে ধরে নেব,
ওটা চার্জ যা সেটাকে ধরে নেবে। আমি দেখাবো, অনেক উদাহরণ আছে দেখাবো। আমার আজকে যা পড়ানো দরকার ছিল পড়ানো হয়ে গেছে। এবার আমরা কিছু প্রবলেমে যাব, স্পেশাল কেসে যাব। প্রথমে অক্সিজেনে আসি। তোমরা অলরেডি দেখলে অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়েছিল? অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়েছিল? -2। আমরা দেখেছিলাম অক্সিজেন যদি এইরকম ফর্মে থাকে, এটা কোন ফর্ম? ফ্রি স্টেট। ফ্রি স্টেট জারণ সংখ্যা কত? 0। তাহলে ফ্রি স্টেটে জারণ সংখ্যা 0, এটা আমরা নোট রাখি। ফ্রি স্টেটে 0 নোট অলরেডি আছে। কিন্তু অক্সিজেন বেশিরভাগ ক্ষেত্রে অক্সাইড ফর্মে থাকে। হোয়াট ইজ অক্সাইড? ধরা যাক আমি লিখি ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো অক্সাইড। তুমি দেখবে ম্যাগনেসিয়াম অক্সাইড এই কম্পাউন্ডটাকে যদি ভাঙি, জানো কিভাবে ওরা ডিসোসিয়েট হয়ে যায়? ম্যাগনেসিয়াম 2+, কি দরকার, আমি তো যাবোই। আরে কিচ্ছু হবে না, ছেড়ে দেন, লাগবে না। আচ্ছা, আপনি রেস্ট নেওয়া তো ওটি অভ্যাস। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি জন্য বলতে চাইছিলেন? হ্যাঁ, তাকো। তো এটা ডিসোসিয়েট কিভাবে হবে বুঝেছো? ম্যাগনেসিয়াম 2+, অক্সিজেন 2-, ম্যাগনেসিয়ামের +2, অক্সিজেনের -2। এখানেও তুমি দেখবে ক্যালসিয়াম 2+ আছে আর অক্সিজেন কত হবে? 2-। তার মানে অক্সিজেন যেখানে যেখানে অক্সাইড ফর্মে থাকবে প্রত্যেকটাতেই এর জারণ সংখ্যা -2 করে হবে। অক্সিজেন 99% কেসে সবসময় -2 দেখায়, 2-3টে ব্যতিক্রম ছাড়া। ওই ব্যতিক্রমগুলো খেয়াল রাখবে। কিরকম ব্যতিক্রম? প্রথম ব্যতিক্রম, যেখানে অক্সিজেন পারক্সাইড ফর্মে আছে। খুব ইম্পর্টেন্ট। জানো অক্সিজেনের পারক্সাইড কোনটা? আমি উদাহরণে আসি, সোডিয়াম পারক্সাইড Na2O2। এবার ইন্টারেস্টিং দেখাই। সোডিয়াম আর অক্সিজেনের মধ্যে প্রথমে একটু সোডিয়ামে আসি। সোডিয়াম জানো গ্রুপ কোথায় আছে? পর্যায় সারণী কোন গ্রুপে আছে? 1। ও সবসময় +1 দেখাবে। +1 ছাড়া ওর পক্ষে দেখানো সম্ভবই না। বলো তো কেন কথাটা বললাম ও সবসময় +1 দেখাবে? কারণ ওর শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, ও একটা ইলেকট্রনই ছাড়বে, ওর জারণ সংখ্যা হবে +1। তো সোডিয়াম যদি +1 হয়, হিসেবটা এইভাবে হয়, সোডিয়াম যদি +1 হয়, সোডিয়াম এখানে আছে কটা? দুটো সোডিয়াম মিলে +2, তাহলে দুটো অক্সিজেন মিলে হতে হবে -2। ভাবো, দুটো অক্সিজেন মিলে -2, একটা অক্সিজেন কত? -1। এই যে অক্সিজেন -1। তাহলে কনক্লুশন, অক্সিজেন -1 ও হয়। কোথায় হয়? পারক্সাইড। যদি স্যার, বুঝে যাও। হ্যাঁ, আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা আরেকবার বলছি, সবাই শোনো। এই কথা না, সবাই শোনো। অক্সিজেন অক্সাইডে কত হয়? -2। পারক্সাইডে আমি হিসেবটা বোঝাই। আচ্ছা, একটা কাজ করি, তোমাদের হিসাব আমি আরো সহজ করে দেই। অক্সিজেনেরটাকে x ধরি, চলো x ধরি। কটা অক্সিজেন আছে? দুটো। দুটোর জন্য 2x ধরলাম। বুঝলাম 2x কেন ধরলাম? সোডিয়াম কত করে? +1। একটার জন্য +1। কটা আছে? দুটো। দুটোর জন্য কত? +2 সমান 0। বলো তো 0 বলার কারণ? টোটালটা মিলে তো নিউট্রাল। এটাকে সমাধান করে তোমরা x বের করো, দেখো -1 আসে কিনা। তাই কনক্লুশন, পারক্সাইডে অক্সিজেন -1। পারক্সাইডে অক্সিজেন -1। বুঝলাম? আরেকটা एग्जांपल আসি। এটা হয়ে গেছে সবার? আরেকটা एग्जांपल আসি। আরেকটা एग्जांपल, যদি এটা সুপার অক্সাইড হয়, সুপার অক্সাইড হয়,
কেমন হয় সুপার অক্সাইডটা দেখাই, KO2 KO2 এটাও আমরা x ধরবো। আমি অক্সিজেনকে x ধরলাম, হিসেব করো দুটোর জন্য 2x, পটাশিয়াম 1 সমান 0, চলো x এর হিসেব করি কত হয় -1/2। এইরকম মজার ব্যাপার, অক্সিজেন -1/2 হয়, অক্সিজেনের প্রচুর ভ্যারাইটি আছে। -2 নরমাল, -1 হয় পারঅক্সাইডে, -1/2 হয় কোথায় সুপার অক্সাইডে। আরেকটা एग्जांपल দেখাই, অক্সিজেনের সাথে ফ্লুরিনের কম্পাউন্ড এটা হতে পারে, অক্সিজেনের সাথে ফ্লুরিনের কম্পাউন্ড O2F2 হতে পারে। এই যৌগতে আসি বুঝি ভালো করে। অক্সিজেনের ভ্যালু ধরে নিই আমরা x, দাঁড়াও বলো তো ফ্লুরিন কত করে হয় তোমরা দেখেছো আজকে -1, ফ্লুরিন গ্রুপ আছে 17তে, 17তে আছে মানে ও একটাই নেবে -1, তো দুটো ফ্লুরিন কত -2 সমান 0, তাহলে x এর ভ্যালু কি হবে +2, x এর ভ্যালু হবে +2। দেখেছো ফ্লুরিন +2 ও হয়। এর হিসেবটা করে দাও সবাই, এখানে অক্সিজেনের ভ্যালু কত +1, অক্সিজেনের ভ্যালু x ধরে করলে +1। অক্সিজেন কেন ইম্পর্টেন্ট বুঝলে, +1 অসুবিধা হয়েছে বুঝতে, x ধরে হিসেব করো +1 চলে আসবে। এই অক্সিজেনে কি কি ভ্যালু পেলাম, কোথায় কোথায় পেলাম বোঝাও। অক্সাইডে না -2, অক্সাইডে -2, পারঅক্সাইডে -1। আচ্ছা পারঅক্সাইড চিনব কি করে জানো, পারঅক্সাইড চিনব দেখবে এরকম থাকবে, অক্সিজেন অক্সিজেন এরকম সিঙ্গেল বন্ড থাকবে, বুঝেছো, অক্সিজেন অক্সিজেন কি থাকবে সিঙ্গেল বন্ড। আর অক্সাইড বুঝবো কি করে, হয় অক্সিজেন অক্সিজেন এরকম ডাবল বন্ড থাকবে কারোর সাথে, অথবা আমি স্ট্রাকচার পরে দেখাচ্ছি বুঝবে না, পারঅক্সাইডটা আপাতত চিনে রাখো, ও ও সিঙ্গেল বন্ড। হ্যাঁ রিপিট করো, অক্সাইডে অক্সিজেন কত -2, পারঅক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2, আর ফ্লুরাইডে কত কত দেখলে, কখনো +2 হতে পারে কখনো +1। নেক্সট আসি হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রচুর ব্যতিক্রম আছে। দেখো নরমাল এতক্ষণ অবধি হাইড্রোজেন তোমরা কত পেয়েছো +1, নরমাল হাইড্রোজেন +1। তোমরা লিখে নাও, হাইড্রোজেন নরমালি সব সময় শো করবে +1, হাইড্রোজেন নরমালি শো করবে +1, বুঝলাম, হাইড্রোজেন নরমালি +1। কয়েকটা উদাহরণ দেওয়া যাক, ধরা যাক আমি জলের কথা দিয়ে আসি, জলে অক্সিজেন তো -2, হিসেব করো অক্সিজেন যদি -2 হয় তাহলে দুটো হাইড্রোজেনকে মিলে হতে হবে +2, একটা হাইড্রোজেন কত +1, ওই জন্য হাইড্রোজেন +1। কিন্তু হাইড্রাইডস, কারা হাইড্রাইডস দেখাই, হাইড্রাইডস যদি মেটালের সাথে হয়, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা স্টার্ট দিয়ে রাখো, ভুল হয় এখানে। আমি একটু সোডিয়াম হাইড্রাইডে গেলাম -1, কারণ সোডিয়াম অলওয়েজ কত হয় সেটা বোঝো +1, সোডিয়াম যদি অলওয়েজ +1 হয় তাহলে নিরুপায় নিউট্রাল করতে গেলে ওকে -1 হচ্ছে, তাহলে হাইড্রোজেন +1 ফাইন, কিন্তু কোথায় হাইড্রোজেন -1, মেটাল হাইড্রাইডসে ও -1। এটা আবার সব হাইড্রাইডের জন্য ট্রু না, আমি একটা লিস্ট করেছি তোমাদের জন্য, তা পাও এই লিস্টটাও স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি। লিস্টটা ভালো করে বোঝো, লিস্টটা ভালো করে বোঝো কি বলছে। আমি এখানে কতগুলো মেটালের কথা বলছি, এই মেটালগুলো মুখস্থ চাই আমার এক্ষুনি। এই মেটালগুলো সবাই হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোপজিটিভ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক। ছোটবেলায় তোমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী পড়েছো কোনো ক্লাসে, অ্যাক্টিভিটি সিরিজ পড়েছো না, দেখবে কিছু কিছু মৌল আছে যারা হাইড্রোজেনের উপরে আছে, তারা এরা, কিছু কিছু মৌল যারা হাইড্রোজেনের নিচে আছে তারা এরা। এই লিস্ট আমার মুখস্থ চাই, কারা হাইড্রোজেনের উপরে কারা হাইড্রোজেনের নিচে, বলো মুখস্থ করে, কারা হাইড্রোজেনের উপরে কারা হাইড্রোজেনের নিচে, তাড়াতাড়ি। শেষ।
না সময় দেওয়া যাবে না, মুখস্থ শেষ। বলো হাইড্রোজেনের উপরে কারা আছে যারা বেশি ইলেকট্রোপজিটিভ দেন হাইড্রোজেন? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন। হাইড্রোজেনের নিচে কপার, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, মার্কারি। মুখস্থ হয়েছে? কেন এটা মুখস্থ করালাম তা ধরো পরীক্ষায় তোমাদের প্রশ্ন দিল যে জিঙ্ক হাইড্রাইড, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? চলো অ্যান্সার করো। হ্যাঁ, -1। গুড। এটা তো মেটাল হাইড্রাইড, জিঙ্ক হাইড্রোজেনের উপরে আছে, জিঙ্ক পজিটিভ, জিঙ্ক +2, হাইড্রোজেন -1। যদি কাউকে বলতাম ক্যালসিয়াম হাইড্রাইড, হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। যদি কাউকে বলি অ্যালুমিনিয়াম হাইড্রাইড, জারণ সংখ্যা -1। তার মানে এই লিস্টে যারা যারা আছে তাদের সাথে হাইড্রোজেন যখন যৌগ বানাবে অলওয়েজ -1। কিন্তু এর নিচে আসো, আমি কাউকে বললাম কপার হাইড্রাইড, গল্প আলাদা। কে বেশি পজিটিভ এবার হাইড্রোজেন আর কপারের মধ্যে? হাইড্রোজেন। হাইড্রোজেন দেখাবে +1, কপার বাধ্য -2 দেখাবে। এটাই ম্যাজিক। ছাত্ররা কি জানে সবসময় জানো? মেটাল হাইড্রাইড মানেই হাইড্রোজেন -1। ভুল। যারা হাইড্রোজেনের উপরে আছে তাদের সাথে থাকলে হাইড্রোজেন -1, কিন্তু যারা হাইড্রোজেনের নিচে থাকলে তাদের সাথে কিন্তু হাইড্রোজেন স্টিল +1। কাউকে হয়তো বললাম ঠিক আছে গোল্ড হাইড্রাইড, হাইড্রোজেন কত? +1, হাইড্রোজেন +1, এটা তখন হয়ে যাবে -3। গল্পটা এই। মাথায় কি ঢুকছে? কতটা বুঝলে বলো? পুরোটাই? নেক্সট এসো ফ্লুরিন। তো ফ্লুরিনের অলরেডি জেনে গেছি ফ্লুরিন কত? -1। ফ্লুরিন -1, কোনো এক্সেপশন নেই। ফ্লুরিন কোনোদিন -1 এর বাইরে দেখায় না। জানো কেন দেখায় না? হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভ আর কেউ নেই, তাই ও সব সময় -1। এবার আমি ছোট্ট ছোট্ট কয়েকটা গ্রুপ নিয়ে ডিসকাস করব, তোমাদের একটা বেসিক আইডিয়া দেব যে জারণ সংখ্যা কি করে হয়। প্রথমে আসি গ্রুপ 1। গ্রুপ 1 এর শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 1। এরা সব সময়ের জন্য দেখাবে +1, নিয়ম এটা। গ্রুপ 2 তে আসি। গ্রুপ 2 তে যারা থাকে তাদের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 2। এরা সব সময় দেখাবে +2। এরকম ভাবে গ্রুপ দেখব আর বুঝবো। আমি एग्जांपले চলে যাই, ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। এখানে অনেকগুলো যৌগ লেখা, এই যৌগগুলো প্রত্যেকটা বাড়িতে বসে বসে আমরা করব। আমি এক দুটো তোমাদের করে শেখাই। প্রথমে আমি এই শীটে যতগুলো एग्जांपल তুলেছি সবই নাইট্রোজেনের যৌগ। এর মধ্যে দু তিনটে পিকআপ করে দেখাই কিভাবে হয়। প্রথমে আমি অ্যামোনিয়াতে আসি। নাইট্রোজেনেরটাকে বের করতে বললাম, যারটা বের করতে বলি তারটা এক্স ধরি, যারটা বের করতে বলবো তারটা এক্স ধরবো। আপাতত এক্স ধরে ধরে করব। নেক্সট দিন তোমরা যখন আসবে তখন দেখবে মুখে মুখে পাচ্ছ, কোনো এক্স ধরার প্রয়োজন নেই। নাইট্রোজেন এক্স ধরলাম, নাইট্রোজেন এক্স। হাইড্রোজেন কত করে হয়? +1। একটার জন্য +1 আছে তিনটে, +3 সমান 0। সলভ করে এক্স বের করো, -3। তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেন -3 আছে। সোজা না কঠিন? আমি পরেরটাই যাই, Mg3N2। কারটা বের করতে চাই? নাইট্রোজেনেরটা। এক্স ধরি। নাইট্রোজেন আছে কটা? দুটো, তাহলে দুটো নাইট্রোজেনের জন্য 2x প্লাস। ম্যাগনেসিয়াম কোন গ্রুপে আছে? গ্রুপ 2, তাহলে একটা ম্যাগনেসিয়াম +2 করে আছে তিনটে ম্যাগনেসিয়াম, +6 সমান 0। x এর মান -3, নাইট্রোজেন এখানেও -3। মাথায় কি ঢুকছে? বাড়িতে পারা যাবে? আমি আর এক দুটো নেব এখান থেকে, লাস্টেরটা নেই। N2O5 নাইট্রোজেনেরটা বের করতে চাই, x ধরি। নাইট্রোজেনেরটা x ধরি, তাহলে দুটো নাইট্রোজেন 2x। অক্সিজেন নরমালি কত করে হয়? -2। ফার্স্ট অক্সিজেন -10 সমান 0, x এর ভ্যালু +5, নাইট্রোজেন আছে +5। বাকি পেজ কি ছাড়তে পারি? 100% পারবে? ছাড়লাম। এবার তোমাদের কাজ দেখো, কত কাজ। এখানে আমি 12টা প্রবলেম নিয়েছি, প্রত্যেকটাতে আমি
আন্ডারলাইন করছি কার অক্সিডেশন নাম্বার তোমরা বের করবে। এক দুটো আমি করে দেব, বাকিগুলো তো তোমাদের বাড়িতে একা একাই করতে হবে। অন্য কালারটা দিলে বুঝবে, সাদাই নেই। আর্সেনিক, ক্রোমিয়াম, ফসফরাস, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়োডিন, আয়োডিন, নাইট্রোজেন, নাইট্রোজেন, ক্রোমিয়াম, সালফার। যেগুলো গোল করে দিলাম এদের জারণ সংখ্যা বাড়িতে বসে বসে করব, এক্স ধরে ধরে করব। চলো এক দুটো ট্রাই হোক। এখানে প্রথমটা এসে ও করে ফেলেছে অলরেডি +5। সবাই পরদিন দেখবে যদি বাড়িতে প্র্যাকটিস করো এরকমই তাড়াতাড়ি হবে। আমি বলবো তোমরা সঙ্গে সঙ্গে করবে, আমি এটা মুখে মুখে বলবো, অত তাড়া নেই। এক্স কাট দেবো, আর্সেনিক ধরি এক্স, আর্সেনিক এটা এক্স করলাম প্লাস। পটাশিয়াম কোন গ্রুপে আছে? এক। কত করে হয় পটাশিয়ামে? +1। তিনটের জন্য +3। অক্সিজেন তো -2 করে, চারটা আছে, -8 সমান 0। হিসেব করো এবার এক্স কত, ওই জন্য তাড়াতাড়ি বলেছে +5, এক্স হচ্ছে +5। হিসেবটা মুখে মুখে নেক্সট টাইম কি করে হবে? -8 +3 -5 +5। আমি আর এক দুটোই এক্স ধরে করব, তারপর আর এক্স ধরে করব না। পরেরটা আসি। হ্যাঁ ও +6 বলছে, সবাই করি না, এক্স ধরবো না। 2x প্লাস পটাশিয়াম +2, অক্সিজেন 7 আছে, -2 করে, -14 সমান 0। এক্স হচ্ছে +6, ওই জন্য +6 বলছে। এবার আমি তোমাদের মধ্যে কাউকে জিজ্ঞেস করব, এই 12টা প্রবলেম কিন্তু সোজা প্রবলেম, কঠিন প্রবলেম পরের পেজে আছে। পরের পেজে প্রত্যেকটা প্রবলেম ইউনিক প্রবলেম। আমাকে 3 নম্বরটা হিসেব করে কে বলবে? তিথিমেশ হাত তুলেছে, তিথিমেশই বলবে। এক্স ধরে, এক্স ধরে, না এক্স ধরে, পিটা এক্স ধরলাম, প্লাস 3 প্লাস ভেরি গুড -4, বাহ সুন্দর, x +1। তিথিমেশ এই হিসেব মুখে মুখে করা সম্ভব? সম্ভব। পরেরটা কে বলবে? পরেরটা তোমার কি নাম জানো? কল্লোল বলবে, কল্লোল। গুড বয়। আচ্ছা বলো। সোডিয়ামে ইন্ডিভিজুয়াল 1 +1 +2 অক্সিজেনে চারটার জন্য -8 -8 তাহলে অক্সিজেন নাম্বার হবে +6। ঠিক না ভুল করেছে? পরীক্ষায় তো এগুলোই আসে, পারবো না পারবো না। দুটো অক্সিডেশন নাম্বার বের করতে দেবি দেবি। ভাগ্য ভালো থাকলে এই পেজের মধ্যে যা আছে এই টাইপের, ভাগ্য খারাপ থাকলে পরের পেজ। এই দুটো পেজ থেকে কমই হবে। এবার ভাগ্য ভালো না খারাপ জানি না, ভাগ্য ভালো হলে এই পেজ, ভাগ্য খারাপ হলে পরের পেজ। আচ্ছা এবার এই পেজের মধ্যে একটা প্রবলেম একটু কঠিন, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 8। 8 নাম্বারটা কে করবে? এবারে কেউ হাত তোলে না। আমি যখনই বললাম কঠিন হাত তোলা, হ্যাঁ চলো আইডিন বলছে +3, ওই বোঝাবে তাহলে। দেখো iNO3 মাইনাস এরকম আছে, iNO3 হোল 3। বিষয়টা এভাবে সহজ করা যেতে পারে। তুমি কিভাবে +3 করলে? সুন্দর সুন্দর কনসেপ্ট, ঠিক ধরেছো। তোমরা দেখবে এখানে একটা র্যাডিক্যাল খুঁজে পেয়েছো, সে কে? NO3 চার্জ কত? আমরা ওই র্যাডিক্যালটা হিসেবেই ধরবো ইন্ডিভিজুয়াল নাইট্রোজেন, অক্সিজেন, ওটা বলে তুমি পাগল হয়ে যাবে। যেখানে তুমি র্যাডিক্যাল খুঁজে পাবে, র্যাডিক্যাল ধরে করবে। NO3 মাথায় চার্জ কত? -1, তার মানে একটা নাইট্রেট, একটা মাইনাস, তিনটে নাইট্রেট কটা মাইনাস? তিনটে মাইনাস। নাইট্রোজেন আয়োডিনকে তো অবশ্যই +3 হতে হবে না, এটি সহজ উপায়। এখানে যদি কেউ আয়োডিন আলাদা, অক্সিজেন নাইট্রোজেন আলাদা, তাহলে চাপ। হ্যাঁ হ্যাঁ নো স্যার। আচ্ছা আর একটা কাউকে করতে দেব আমি, সেটা কোনটা নেই? 11 নম্বর কে করবে? 11 নম্বর সেফ দুজন, আর কেউ হাত তোলে না। আরে এক জুরি না করা যাবে 11 নম্বর? তিনজন হাত তুললো,
ব্যাচে কখন সবাই হাত তুলবে আমি দেখবো। 4 জন হাত তুললো। ক্রোমিয়ামটা বের করতে বলছি, 4 জন। চন্দ্রাবলী পারবে না? বলো। ক্রোমিয়ামটা ধরবো তো? ক্রোমিয়ামটা কত ধরবো? x ধরবো। এই দাঁড়াও, ক্রোমিয়ামটা x ধরলাম। অক্সিজেন -4, ক্লোরিন -1 করে। 17তে আছে, একটা নেবে -1 করে, -2 হবে সমান 0, x +6। ছাড়ি, এই পেজ বাড়িতে প্র্যাকটিস, প্লাস এই পেজের সাথে বই খুলে দেখবে বইতে কি কি প্রবলেম আছে, সব প্র্যাকটিস। এবারে লাস্ট পেজ, কঠিন পেজ। এক দুটো আমি দেখাবো, কঠিন মানে অ্যাজ সাচ কঠিন না। আমি হেডিংটা করেছি কি ফিউ কমপ্লিকেটেড কম্পাউন্ডস, একটু জটিল। এর নাম অ্যামোনিয়াম নাইট্রেট। জটিল একটাই কারণে, এখানে আমি এই দুটো নাইট্রোজেনের জারণ সংখ্যা করতে বলছি, এখানেও দুটো নাইট্রোজেন, এখানেও দুটো ক্লোরিন। কমপ্লিকেটেড কোন সেন্সে বুঝলে? দুটো দুটো অ্যাটম আছে যারা আলাদা আলাদা এনভায়রনমেন্টে আছে, সেই জন্য এখানে আয়রন করব, কার্বন করব, নাইট্রোজেন, আয়োডিন, নিকেল, আয়রন, যেগুলোর উপরে আমি সাদা দিয়ে মার্ক করলাম তাদের জারণ সংখ্যা করতে হবে। আমি প্রথমে অ্যামোনিয়াম নাইট্রেটে আসি। যদি তোমরা এইখানে আমার আগের কনসেপ্ট অ্যাপ্লাই করো, নাইট্রোজেন স্যার বের করতে বলেছে x ধরবো, ভুল বুঝেছো? প্রথমে এটা যেহেতু আয়নিক কম্পাউন্ড, এটাকে ভেঙে দাও, ও ধরেছে ঠিক, র্যাডিক্যালে ভেঙে দাও। এটা ভেঙে আমরা পাবো NH4 NO3-। এবারে x ধরে এটা বের করব, x ধরে এটা বের করব, দেখবে দুটো আলাদা আলাদা আসবে। চলো করে দেখাই। নাইট্রোজেনেরটা x ধরলাম, হাইড্রোজেন তো +4 = 0 না, এইভাবে 0 না কেন? উপরে চার্জ আছে ওই জন্য +1। সলভ করে x কত বলো? -3। এখানে নাইট্রোজেন -3 আছে। এখানে আসি, x -6 = -1, x কত? +5, x +5। তার মানে ইন্টারেস্টিং কি, দুটো নাইট্রোজেনের একটা বেরিয়েছে -3 আর একটা বেরিয়েছে +5, x ধরে করলে কিন্তু একটা গড় মান আসতো, এভারেজ মান আসতো। করা যাবে না, কি বুঝেছি এবার ব্যাপারটা? তাহলে এগুলো কঠিন এই কারণেই কঠিন, এমনিতে কঠিন না, x ধরেই না করলাম, শুধু কি জানতে হলো? ভেঙে দাও। সেম টেকনিক পরেরটার ক্ষেত্রে পারবো না? পারবো না। কিভাবে ভাঙবো এটাকে? NH4 NO2-। বাকিটা বাড়ির কাজ সেম, এটাও তাই। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ব্লিচিং পাউডার অ্যাকচুয়ালি। ভাঙবো কি করে দেখাই। ক্যালসিয়াম 2+ এ ভাঙে, OCl- এ ভাঙে, Cl- এ ভাঙে। আমার কার কার চাই? দুটো ক্যালসিয়াম, দুটো ক্লোরিন চাই। এই ক্লোরিনটা তো অলরেডি দেখেই বোঝা যাচ্ছে কত, -1, একটা ক্লোরিন -1। এবার এটা হিসেব, অক্সিজেন কত? -2, ক্লোরিনটা x, এই হিসেব করি। অক্সিজেন -2, ক্লোরিন x = -1। চলো করো, কত হয় x? x কত হয়? +1, ক্লোরিন এখানে +1 এ আছে। তার মানে এই যে দুটো ক্লোরিন, একটা -1 এ আছে আর একটা +1 এ আছে, এটা একটা ঝামেলা আছে। এটা অ্যাকচুয়ালি দুটো সল্টের কম্বাইন্ড ফর্ম, FeO আর Fe2O3। এবার পারা উচিত। FeO তে Fe কত আছে? +2। এটা হিসাব করে দেখো কত আসে, +3। তার মানে দুটো Fe একটা +2 তে থাকে আর একটা +3 তে থাকে। এই অঙ্কটাই যদি আমি x ধরে করতাম, চলো অঙ্কটা x ধরে করি। তিনটা আয়রন আছে 3x, চারটা অক্সিজেন আছে -8 সমান 0। x = কত আসবে? 8/3, অ্যান্সার হবে 2.66। গল্পটা এরকম, এই যে 2.66 এটা হচ্ছে গড় জারণ সংখ্যা। ইন্ডিভিজুয়ালি বললে একটা +2 একটা -2, সরি +2 +3। তুমি লক্ষ্য করবে পরীক্ষার প্রশ্নটা কি আছে, যদি বলে গড় জারণ সংখ্যা বের করো, তুমি x ধরে করো। যদি বলে না আলাদা আলাদা দুটো পরমাণু আলাদা আলাদা এনভায়রনমেন্টে আছে, ওদের জারণ সংখ্যা কত, তখন তোমার এইভাবেই করতে হবে। কমপ্লিকেটেড এই সেন্সে কমপ্লিকেটেড, বুঝলাম? মোটামুটি সবগুলো ডিসকাস করে দিলাম। 4 নম্বর তো চূড়ান্ত কঠিন। চূড়ান্ত কঠিন কেন বললাম দেখাই। প্রথমে একটু গড় জারণ সংখ্যা বের করি, চলো গড় করি। অক্সিজেন কত করে? মুখোমুখি করবে এবারে। অক্সিজেন -2, তাহলে 3x =
-4 ওই পাশে চলে যাক, +4, x = কত? 4/3। তার মানে কার্বনের গড় জারণ সংখ্যা 4/3। কিন্তু যদি বলতাম না ভাই তিনটে কার্বনের ইন্ডিভিজুয়াল জারণ সংখ্যা করো, তাহলে কিন্তু 4/3 বললে হবে না, ভুল। তখন কি করব? তার জন্য চাই স্ট্রাকচার। C3O2 এই স্ট্রাকচার আমি দেখাই। কার্বন ডাবল বন্ড কার্বন ডাবল বন্ড কার্বন ডাবল বন্ডেড ডাবল বন্ডেড। প্রবলেম তো এখানেই, এগুলো কার্বনের স্পেশাল টাইপের অক্সাইড। এবার এই প্রবলেম আমরা খুব ইজিলি সমাধান করব, তার কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি আমি অলরেডি। আমায় বলো, কে বললো কোনটা 2? না 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 আগে না, আগে অ্যানসার না। আমায় বলো এই বন্ড কনসিডার হবে না হবে না? জোরে বলো। হবে না, আরো জোরে বলো। কেন হবে না? একই কার্বন কার্বন সেম ইলেকট্রোনেগেটিভ, এই বন্ড কনসিডার হবে না, এই বন্ডও কনসিডার হবে না। তাই এই যে মাঝখানে কার্বন, ও তো কোনো বন্ডই কনসিডার হয় না, ওর মাথায় জারণ সংখ্যা, এর মাথায় জারণ সংখ্যা 0। কি ইন্টারেস্টিং না? এবার এই বন্ডে আসি, কনসিডার হওয়া উচিত। এর জন্য ভ্যালু অ্যাসাইন 2, এর জন্য ভ্যালু অ্যাসাইন 2, মাইনাস প্লাস কার মাথায় কত? অক্সিজেন -2 কার্বন +2। এই বন্ড কনসিডার হবে? হ্যাঁ, ভ্যালু অ্যাসাইন 2 2 +2 -2। তার মানে ইন্ডিভিজুয়াল যে তিনটে কার্বন ছিল তাদের জারণ সংখ্যা কত কত বের হলো? +2 একটা, 0 একটা, +2 একটা। আর অক্সিজেন কত করে? -2। ইন্ডিভিজুয়ালি কিন্তু সবাই ওই একই বের হয়নি, 0 বেরিয়েছে একটা আর দুটো বেরিয়েছে +2। এবার ভাবো তিনটে কার্বন মিলে মোট জারণ সংখ্যা কত? 4। একটার এভারেজ কত? 4/3। তোমরা কিন্তু এটাই x ধরে হিসেব করছো। আমরা 4/3 পাবো, এখান থেকেও পাবো, কিন্তু আমার পরীক্ষা যদি ইন্ডিভিজুয়াল আসে 4/3 বললে তো হবে না। ইন্ডিভিজুয়াল আসলে বলতে হবে একটা 0, মাঝখানে একটা 0 আর পাশেগুলো +2 +2। ওরা পরীক্ষার সময় কি করে? বোর্ডে যে প্রশ্ন আসে, বোর্ডে সরাসরি বলবে এই যৌগে কার্বনের জারণ সংখ্যা বলো। যদি বলে কার্বনের জারণ সংখ্যা বলো, 4/3 নম্বর দেবে। এটাই যখন যেইতে আসবে না, তখন আর বলবে না কার্বনের জারণ সংখ্যা বলো, বলবে তিনটে কার্বন আছে, ইন্ডিভিজুয়াল কার্বনের জারণ সংখ্যা তিনটে তিনটে করে অপশন দিয়ে ছেড়ে দেবে। খেলা বোঝো তখন। তোমায় এটা জানতে হবে, তবে তুমি কি বুঝবে যে কোন কার্বনের মাথায় কত জারণ সংখ্যা আছে। বিষয়টা বুঝলে? প্রবলেমটা এই জন্য কঠিন। আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা দিকে দেখো, এর নাম হাইড্রাজোয়িক অ্যাসিড। কি নাম? আচ্ছা, N3H। এবার যদি বলি ঠিক আছে নাইট্রোজেনের গড় জারণ সংখ্যা বের করি, সবাই পারবে। কেন পারবো? x ধরে করব, করো x ধরে করি। কার্বনের গড় জারণ সংখ্যা -1/3, কারণ হাইড্রোজেন তো +1, তিনটে নাইট্রোজেন মিলে -1 হতে হবে, একটা নাইট্রোজেন -1/3। কিন্তু যদি বলি না নাইট্রোজেনের ইন্ডিভিজুয়াল কত, তখন তো স্ট্রাকচার চাই। স্ট্রাকচার হাইড্রোজেন নাইট্রোজেন, তিনটে নাইট্রোজেন, হ্যাঁ, এই এই প্লাস মাইনাস, আমি দিয়ে দিলাম স্ট্রাকচার করে। এটা 0, মাথায় চার্জ দেয়াই আছে মানে জারণ সংখ্যা লেখাই আছে। এটা +1, এটা -1, তাহলে তিনটে মিলে এই দুটো মিলে 0, টোটালটা 0। এই হাইড্রোজেন মিলে কত হতে হয়? হ্যাঁ ঠিক আছে, এই টোটালটা মিলে এটা +1, এই টোটালটা মিলে -1, ওই জন্য -1/3। তার মানে ইন্ডিভিজুয়াল বললে একটা -1, একটা +1, একটা 0, এই হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাটম। আর গড় বললে -1/3। জারণ সংখ্যা মোটামুটি এই, আজকে শুধু জারণ সংখ্যা বের করা শিখলাম, পরের দিন আমরা জারণ সংখ্যার হেল্প নিয়ে রিঅ্যাকশন ব্যালেন্স করা শিখব। স্ট্রাকচারটা মুখস্থ করার গতি নেই। এই যে আমরা একটা করে বলে দিলাম, এটা মুখস্থ করে নেব। কার্বনের স্ট্রাকচার, অক্সাইডের স্ট্রাকচার বলেছি, মুখস্থ করে নেব এইভাবে। তবে শোনো একটা কথা, এখনো কিন্তু বেশ কিছু কমপ্লিকেটেড স্ট্রাকচার আমি করাইনি বলতে আরো 8-10টা কঠিন কঠিন স্ট্রাকচার হবে, সেটা আমরা পরের দিন ডিসকাস করব। আপাতত এই পিডিএফ প্র্যাকটিস করে আসো, পরের দিন আমি আরো কিছু অক্সিডেশন নাম্বার প্র্যাকটিস করিয়ে তারপরে নেক্সট ব্যালেন্সে যাব। দাঁড়াও স্যার 8 নাম্বারটা। ক্লাস অফ করে দিই, পরের দিন দেখা যাবে। আচ্ছা স্যার।